আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন দশম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের দেশ 1 নম্বরে দিয়েছে বাংলাদেশের ভূমিরূপ। আমাদের দেশের ভূমিরূপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আছে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল হলো এরকম সমতল। চট্টগ্রাম এবং কিছু পর্বত জেলা আছে যেখানে পাহাড় দেখা যায়। এরপরে কুমিল্লা লালমাই অঞ্চল আছে, এখানে ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চল, রাজশাহী অঞ্চল। আমাদেরকে কতে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকের প্রশ্নের সঠিক উত্তর চিহ্নিত করি ও লিখি। প্রশ্ন: বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের ভূমিরূপ। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলের ভূমিরূপ। কুমিল্লা লালমাই অঞ্চল, ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চল, রাজশাহী অঞ্চলের ভূমিরূপ। কোন ছবিতে কী ধরনের ভূমি দেখা যাচ্ছে তা খালি ঘরে লিখি। উঁচু, সমতল, পাহাড়ি ভূমি। উঁচু সমতল আমাদেরকে এখান থেকে লিখতে হবে কোন অঞ্চলেরটা কেমন। তাহলে আমরা চাইলে প্রথমটা লিখতে পারি, যেমন বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের ভূমিরূপ হলো সেখানে হলো সমতল ভূমি। চট্টগ্রাম, রাঙ্গামাটি এইসব অঞ্চলে পাহাড়ি ভূমি থাকে। এরপরে কুমিল্লা বা লালমাই এইসব অঞ্চলের মধ্যে উঁচু ভূমি থাকে। তো এইভাবে করে এই বক্সটা পূরণ করতে পারবে এখান থেকে। পরবর্তীতে আমাদেরকে বলেছে বাংলাদেশের ভূমিরূপ মূলত 3 ভাগে বিভক্ত। এক হলো পাহাড়ি ভূমি, সোপান ভূমি বা সমতল ভূমির চেয়ে বেশ কিছুটা উঁচু। আরেকটা হলো সমতল ভূমি। খতে আমাদেরকে এখানে দিয়েছে পূর্বের কাজের ধারণার আলোকে মানচিত্রে চিহ্নিত অঞ্চল অনুযায়ী খালি ঘরে ভূমির ধরনের নাম লিখে। একটা জিনিস আগে খেয়াল করো, আমরা জানি এই অংশটা হলো পাহাড়ি এলাকা, এই গাঢ় সবুজটা হলো পাহাড়ি এলাকা, এটা হলো চট্টগ্রাম অঞ্চল। এখানে কুমিল্লার লালমাই অঞ্চল যেটা আছে সেটার কথা এখানে দেওয়া আছে। এখানে ঢাকার কিছু অংশ এবং ময়মনসিংহ পর্যন্ত। এরপরে এখানে হলো রাজশাহী এলাকার কিছু অংশ। তো আমরা এগুলো লিখবো। এখানের মধ্যে আমাদেরকে পাহাড়ি, সোপান বা হালকা কিছু উঁচু ভূমি, এরপরে এখানে হলো যে সমতল ভূমি, এগুলো দিয়েছে। এই 3 ঘরে আমরা নাম লিখবো। যেমন এই যে এগুলো আছে এখানের মধ্যে আমরা লিখব, এবং এই যে এগুলো আছে আমরা জানি এগুলো হলো সমতল ভূমি, মানে এই কালারগুলো হলো সব সমতল ভূমি। এটা হবে পাহাড়ি ভূমি, আর এটা হলো সোপান অঞ্চল, বা আমরা যেটাকে এখানের মধ্যে দেখেছি সোপান ভূমি বা সমতল ভূমির চেয়ে একটু উঁচু। তাহলে আমরা প্রথমেরটা যে বক্স আছে সেটাতে লিখতে পারি সোপান ভূমি বা উঁচু ভূমি। পরের যেটা আছে সেটাতে আমরা লিখতে পারি সমতল ভূমি, এবং এখানে চট্টগ্রাম অঞ্চলকে লিখতে পারি পাহাড়ি ভূমি। তো এভাবে করে এই চারটাও খুবই সুন্দর করে তোমরা পূরণ করতে পারবে। পরবর্তীতে দিয়েছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটি পৃথিবীর একটি বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ কেন? অনেকটা দেখতে বয়ের মতো। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই অংশটা অনেকটা বয়ের মতো, এই জন্য এটাকে বলা হয় বদ্বীপ। মানে তুমি যদি নদীগুলোকে খেয়াল করো, এই দেখো নদীর এই অংশটা প্রায় এরকম বয়ের মতো কাটা, তাহলে এই জন্য এটাকে মূলত বলা হয় এটা একটা বদ্বীপ অঞ্চল। দেশের সব অঞ্চলের ভূমির ধরন এক নয়। উত্তর থেকে আমরা উত্তর দক্ষিণ যদি একটু চিনে নিই, এই নিচের দিক হলো দক্ষিণ দিক। কিভাবে মনে রাখবে? চট্টগ্রামের এই অংশটা অনেকটা দয়ের মতো, তাহলে এর নিচের অংশ হলো দক্ষিণ দিক। এই সাইডের যেটা আছে এটা হলো পশ্চিম দিক, এই সাইডেরটা হলো পূর্ব দিক, এবং এটা হলো উত্তর দিক। তাহলে উত্তর দিক থেকে নিচের দক্ষিণ দিকে আমরা জানি কিছুটা ঢালু, মানে নিচের দিকে নেমে এসেছে। ফলে সকল নদ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। মানে একেবারে সব যে নদী আছে, এই নদী, এখান থেকে আসা নদী, এগুলো সবগুলো এইখানে বঙ্গোপসাগরে এসে পতিত হয়। পাহাড়ি ভূমি। বাংলাদেশের প্রায় 12 ভাগ পাহাড়ি ভূমি। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার অঞ্চলে পাহাড়ি ভূমি ও পাহাড়গুলো অবস্থিত। এগুলোই বাংলাদেশের উঁচু পাহাড়। এই পাহাড়গুলো পাথুরে। জেলাগুলোতে, সিলেট বিভাগের জেলাগুলোতে কিছু ছোট বড় পাহাড় দেখা যায়। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর জেলায় সীমান্ত এলাকায় দেখা যায় গারো পাহাড়। তাহলে এখানে হলো গারো পাহাড়। পাহাড়ের গহীনে লুকিয়ে আছে অসংখ্য ঝর্ণা ও জলপ্রপাত। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে ছোট বড় ঝর্ণা ও নদী। এগুলো গৃহস্থলী ও কৃষিকাজের পানির উৎস। তৃষ্ণা মেটায় পশু পাখির। সংরক্ষিত বন ও অনেক বন্য প্রাণী অভয়ারণ্য এই পাহাড়ি অঞ্চল। সোপান ভূমি। সোপান ভূমি সমতল ভূমি থেকে উঁচু এবং পাহাড় থেকে নিচু ভূমি। রাজশাহী অঞ্চলের বরেন্দ্র ভূমি, ময়মনসিংহ ও টাঙ্গাইলে অঞ্চলের মধুপুর ও ভাওয়ালপুরের গড়, কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় সোপান ভূমির অবস্থান। দেশের প্রায় 8 ভাগ সোপান ভূমি রয়েছে। কত ভাগ? 8 ভাগ সোপান ভূমি রয়েছে। সোপান ভূমির মাটি পুরনো পলি দ্বারা গঠিত। এইসব মাটি ধূসর ও লালচে বর্ণের। এখানে আছে মূল্যবান শালবন। এ বনে করই, বহেরা সহ বিচিত্র উদ্ভিদ ও নানা বন্যপ্রাণীর আবাস। এছাড়া এই অঞ্চলে প্রচুর কৃষিজ পণ্য উৎপন্ন হয়। সমতল ভূমি। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদ নদী ও এগুলোর শাখা প্রশাখা বয়ে এনে
পলিমাটি। এই মাটি দ্বারা গঠিত বাংলাদেশের সমতল ভূমি। একে প্লাবন সমভূমিও বলে। দেশের প্রায় 80% ভূমি, কত ভাগ? 80% ভূমি প্লাবন সমভূমি। এখানকার মাটি খুবই উর্বর। সমতল ভূমি দেশের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। এই সমভূমি অঞ্চলে বিল, ঝিল ও হাওর ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন এটা হলো টাঙ্গুয়ার হাওর, এখানের মধ্যে অনেক গাছপালা দেখবে, সেখানের ভিতর পানি উঠে থাকে। গতে আমাদেরকে বলেছে উপরের অনুচ্ছেদ পড়ে বিভিন্ন ধরনের ভূমিরূপের বৈশিষ্ট্য চিহ্নিত করে নিচের চিত্র লেখো। যেমন পাহাড়ি ভূমি, বাংলাদেশের ভূমিরূপ, সমতল, সোপান। আমরা এই তিনটা বক্স এখন পূরণ করব। পাহাড়ি ভূমি, সমতল ভূমি এবং সোপান ভূমি। তো পাহাড়ি ভূমি নিয়ে লিখতে পারো, বাংলাদেশে প্রায় 12% পাহাড়ি ভূমি। পাহাড়গুলো পাথরের তৈরি। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে ছোট বড় ঝর্ণা ও নদী। সমতল ভূমির ক্ষেত্রে লিখতে পারো পলিমাটি দ্বারা গঠিত বাংলাদেশের সমতল ভূমি। বাংলাদেশে প্রায় 80% ভূমি প্লাবন সমভূমি। লিখতে পারো মাটি খুবই উর্বর। সোপান ভূমি লিখতে পারো সমতল ভূমি থেকে উঁচু এবং পাহাড় থেকে নিচু ভূমি। 2 লিখতে পারো বাংলাদেশের প্রায় 8% সোপান ভূমি। 3 লিখতে পারো সোপান ভূমির মাটি পুরনো পলি দ্বারা গঠিত। তো এভাবে করে এই অংশগুলো খুবই সুন্দর করে লিখতে পারো। এরপরে ঘতে দিয়েছে আমি যে এলাকায় বাস করি সে এলাকার ভূমিরূপ শনাক্ত করি এবং সেই ভূমিরূপের বৈশিষ্ট্য লিখি। ভূমি এবং ভূমির বৈশিষ্ট্য। তো আমরা বেশিরভাগ মানুষই সমতল ভূমিতে থাকি, তাই সমতল ভূমি নিয়ে লেখা। বৈশিষ্ট্য হলো নদী বিধৌত পলিমাটি দ্বারা গঠিত, মানে নদী থেকে আসা পলিমাটি দ্বারা গঠিত। মাটি খুবই উর্বর হয়। কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র এটি। অসংখ্য বিল ও ঝিল ও হাওর রয়েছে। তাহলে এই অংশটা একটু ভালো করে দেখে তোমরা এখানে লিখে নিবে। মানচিত্র পর্যবেক্ষণ করে পাশের দেওয়া খালি ঘরে বাংলাদেশের প্রধান নদ নদীর নাম লিখি। এখানের মধ্যে আমরা যে নদ নদীগুলো আছে এগুলোর নাম লিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মানচিত্রগুলো খুবই ভালো করে পড়ার চেষ্টা করবে। দেখো এখান থেকে যেটা আমরা জানি এটা ব্রহ্মপুত্র নদী, এখান থেকে যেটা আসছে এটা হলো পদ্মা নদী। এখান থেকে আমরা এই নদীগুলো সুরমা, মাতামুহুরী, এই যে নদীগুলো আছে এগুলোর নাম এখন আমরা এখানে বক্সে লিখবো। তাহলে আমরা যদি প্রথমে দেখি যেটা আছে এটা হলো যমুনা নদী, এখানে ব্রহ্মপুত্র নাম ধরে নামেছে। এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী, এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী। এরপরে এখানে যেটা আছে এটা হলো সুরমা নদী। এরপরে এখান থেকে যেটা আছে এটা হলো কুশিয়ারা নদী। এখান থেকে যেটা আসছে বললাম পদ্মা নদী। এখানে যেটা আছে এটা হলো মেঘনা নদী। তো এই নদীগুলোর নামগুলো তোমরা খুবই সুন্দর করে লিখবে এবং নদীগুলোর অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য ছোট বড় নদী এই দেশের আনাচে কোনাচে ছড়িয়ে আছে। আমাদের দেশের প্রধান নদ নদীগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনে নদ নদী নানাভাবে জড়িয়ে আছে। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের শহর গড়ে উঠেছে। নদ নদী এ দেশের মানুষের মাছের চাহিদা মেটায়। কৃষিকাজে সেচের পানি প্রধানত উৎস হচ্ছে নদ নদী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন সেচ প্রকল্প। বর্ষাকালে নদ নদীর বয়ে আনা পলি আমাদের কৃষি জমিকে উর্বর করে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদ নদীর গুরুত্ব অপরিসীম। নদীপথে পণ্য পরিবহন অধিকতর সহজ। নদীকে কেন্দ্র করে কাপ্তাইয়ে স্থাপিত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। এভাবে নদ নদী আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। খতে উপরের অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশে উল্লেখিত ক্ষেত্রে নদ নদীর কী গুরুত্ব তা নিচের ছকে উল্লেখ করি। বাংলাদেশের নদ নদীর গুরুত্ব কৃষি, যোগাযোগ এবং অন্য ক্ষেত্রে। আমরা যদি এই 3-4টা দেখি, বাংলাদেশের নদ নদীর গুরুত্ব কৃষিক্ষেত্রে। সেচের পানির প্রধান উৎস হলো নদ নদী। নদ নদী বয়ে আনা পলিমাটি কৃষি জমিকে উর্বর করে। যোগাযোগের মধ্যে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। নদীপথে পণ্য পরিবহন অধিকতর সহজ। অন্য ক্ষেত্রে নদ নদী এদেশের মানুষের মাছের চাহিদা মেটায়। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের শহর গড়ে উঠেছে। নদীকে কেন্দ্র করে বাংলাদেশের শহর গড়ে উঠেছে। এভাবে করে তোমরা এই অংশটাও সুন্দর করে পূরণ করতে পারবে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবন জীবিকা নদীর উপর নির্ভরশীল। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে নদী নির্ভর। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদীবন্দর। এই নদীগুলোর ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই নৌপথকে ঘিরেই সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। নৌপথে পরিবহন খরচও সবচেয়ে কম। আমাদের অর্থনীতিতে মৎস্য খাতের অনেক অবদান। বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ মৎস্য খাতে নিয়োজিত। আমাদের দেশে নদ নদীর মাছ
আমাদের দেশে নদ নদীর মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। নদ নদীর সৌন্দর্যে মুগ্ধ এই দেশের অনেক পর্যটক। এই নদী কেন্দ্রিক পর্যটক শিল্প আমাদের একটি অর্থনৈতিক খাত। ঘতে আমাদেরকে দিয়েছে উপরের অনুচ্ছেদটি পরে নদীভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করি এবং তার একটি তালিকা তৈরি করি। তাহলে এখানে আমরা তালিকাগুলো লিখব। তাহলে আমরা সমাধানে এখানে লিখতে পারি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অধিকাংশই হলো নদী নির্ভর। 2 নম্বর লিখতে পারো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নগর নদীবন্দর। 3 নম্বর নদীবন্দরগুলো ব্যবসা বাণিজ্য, পণ্য সরবরাহ, পরিবহন, নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। 4 নৌপথকে ঘিরে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। 5 নম্বরের মধ্যে নৌপথে পরিবহন খরচ সবচেয়ে কম। 6 নম্বর বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ মৎস্য খাতে নিয়োজিত। 7 নম্বর নদ নদীর মাছ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। 8 নম্বর নদ নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশের ও দেশের বাইরে অনেক পর্যটক। তাই নদীকেন্দ্রিক পর্যটন শিল্প বাংলাদেশের একটি অর্থনৈতিক। আমাদের সভ্যতা পদ্মা, মেঘনা ও যমুনা দ্বারা প্রভাবিত। নদ নদী এদেশের গর্ব, আমাদের ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। নদীতে বর্জ্য ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করার অপরাধ। এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নদী দূষণ রক্ষার্থে শিল্প বর্জ্য শোধনাগার ও বর্জ্য ব্যবস্থাপনাগার তৈরি করতে হবে। বলা হয় যেখানে নদী মারা গেছে সেখানে সভ্যতা ধ্বংস হয়ে গেছে। মরা নদীকে খনন করে ফিরিয়ে দিতে হবে তার আসল রূপ। নদী রক্ষায় তীর বা পাড় বাদাই করতে হবে। নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা যাবে না। বালু উত্তোলন বন্ধ করতে হবে। শিল্প কারখানার বর্জ্য নদীতে নির্গমন বন্ধ করতে হবে। মৎস্য সম্পদের আবাস ও বংশবৃদ্ধি বিঘ্নিত করা যাবে না। ঘ নম্বরে আমার জেলায় অবস্থিত নদীর তালিকা তৈরি করি এবং উপরের অনুচ্ছেদের আলোকে তা রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা লিখি। আমাদের জেলার নদ নদীর রক্ষায় গৃহীত পদক্ষেপ। আমার জেলার নদ নদী, প্রথমে বুড়িগঙ্গা নদ নদী রক্ষা গৃহীত পদক্ষেপ। বুড়িগঙ্গা শিল্প বর্জ্য শোধনাগার ও বর্জ্য ব্যবস্থাপনাগার তৈরি করতে হবে। 2 নম্বর তুরাগ নদী, মরা নদী খনন করতে হবে। 3 নম্বর শীতলক্ষা নদীর তীর বা পাড় বাদাই করতে হবে। 4 বালু নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে। এরপরে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। 6 শিল্প কারখানা বর্জ্য নদীতে নির্গমন বন্ধ করতে হবে। বাংলাদেশের কৃষিজাত ও শিল্পজাত পণ্য। 1 নম্বর নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে দেওয়া আছে বাম পাশের ছবির কোনটি কৃষিজাত পণ্য ও কোনটি শিল্পজাত পণ্য। এরপর 2 নম্বর কৃষিজাত পণ্য আমাদের কি কি কাজে লাগে। 3 নম্বরে শিল্পজাত পণ্য আমাদের কি কি কাজে লাগে। পরবর্তীতে আমরা এখানে আরও 2টা ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে প্রথমে বলেছে ছবি উপরের ছবি দুটি কোনটি কৃষিজাত পণ্য কোনটি শিল্পজাত পণ্য। 2 নম্বরে কৃষিজাত পণ্য আমাদের কি কাজে লাগে। 3 নম্বর শিল্পজাত পণ্য আমাদের কি কি কাজে লাগে। আমরা এগুলোর সমাধান এখন দেখব। তাহলে আমরা যদি এখানে প্রথমে দেখি বাম পাশের ছবিতে কোনটি কৃষিজাত এবং কোনটি শিল্পজাত পণ্য। কৃষিজাত পণ্য হলো ধান, শিল্পজাত পণ্য হলো হারভেস্টার বা ফসল কাটার জন্য। 2 নম্বরে লিখতে পারো কৃষিজাত পণ্যটি আমাদের কি কাজে লাগে। 1 নম্বরে আমাদের প্রধান খাদ্য ভাতের উৎস হলো ধান, ধান থেকেই চাল উৎপন্ন হয়। 2 নম্বর ধান থেকে গম, আটা, ময়দা, সুজি এইসব খাদ্যপণ্য উৎপন্ন হয়। এরপর 3 নম্বরে শিল্পজাত পণ্যটি আমাদের কি কাজে লাগে। 1 নম্বর হারভেস্টার একই সাথে ফসল কাটা, মাড়াই ও ঝাড়ার কাজ করতে পারে। 2 নম্বর সময় ও শ্রমের সাশ্রয় হয়। 3 নম্বর শ্রমিক খরচ কমায়। এরপরে যদি আমরা দেখি পরের ছবিটার পরবর্তীতে এই ছবিটারগুলো যদি এখন আমরা লিখি এখানের মধ্যে আমরা লিখতে পারো উদ্দীপকের ছবি দুটির মধ্যে কৃষিজাত এবং শিল্পজাত। কৃষিজাত পণ্য হলো পাট এবং শিল্পজাত পণ্য হলো পাটজাত দ্রব্য। 2 নম্বর কৃষিজাত পণ্যটি আমাদের কি কাজে লাগে। 1 নম্বর দেশের পাট কলের পাটের চাহিদা মেটায়। 2 নম্বর পাটের খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করে। 3 নম্বর দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। 3 শিল্পজাত পণ্যটি আমাদের কি কাজে লাগে। 1 নম্বর পাটের তৈরি দড়ি বস্তা দিয়ে বিভিন্ন পণ্য মোড়কজাত করা হয়। 2 নম্বর বস্ত্র, ব্যাগ, বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ তৈরি করা হয়। 3 নম্বর গৃহসজ্জার কাজে পাটজাত দ্রব্য যেমন গালিচা, কার্পেট
শতরঞ্জি ব্যবহার করা হয়। 4 নম্বর, পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। পরবর্তীতে যদি আমরা দেখি, এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে যেমন মৌসুমি ফল শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, এটা রূপা বলেছে। তারপরে মসুর, মুগ, মটর আমাদের আমিষ ঘাটতি পূরণ করতে পারে, এটা রিদিশা বলেছে। আমরা সবজি উৎপাদন স্বয়ংসম্পূর্ণ, সবজি আমাদের পুষ্টি যোগায়, এটা আরিশা বলেছে। এরপরে আমরা মাছ উৎপাদনে বিশ্বের চতুর্থ মাছ প্রজাতি আমিষের চাহিদা পূরণ করে, এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এরপরে আকাশ বলেছে পাটকে সোনালী আঁশ বলা হয়, এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে। নাজিফা বলেছে হাঁস, মুরগি ও গবাদি পশু আমাদের মাংসের চাহিদা মেটায়। রোহান বলেছে ভাত আমাদের প্রধান খাদ্য, এটি আমাদের শর্করা যোগান দেয়। পরবর্তীতে খতে বলেছে আকাশ, রূপা, রিদিশা, আরিশা, কুসুম, রোহান, নাফিজার বিবৃতিগুলো পড়ে বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুরুত্ব উপর একটি অনুচ্ছেদ লিখি। গুরুত্বের উপর আমরা একটা অনুচ্ছেদ লিখব। অনুচ্ছেদটা দেখো, বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য ধান থেকে উৎপন্ন ভাত আমাদের প্রধান খাদ্য, এটি আমাদের শরীরের শর্করার যোগান দেয়। আমাদের আরেকটি প্রধান কৃষিজাত পণ্য হলো পাট, একে বলা হয় সোনালী আঁশ। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। হাঁস, মুরগি ও গবাদি পশু আমাদের মাংসের চাহিদা মেটায়। আবার মসুর, মুগ, মটর আমাদের আমিষের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। মৌসুমি ফল আমাদের শরীরে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ করে। তো এভাবে করে এই অংশটা খুবই সুন্দর করে এখান থেকে পড়ে ফেলতে পারবে। পরবর্তীতে যদি আমরা দেখি, এখানে বলেছে বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্পজাত পণ্য হলো পোশাক, বস্ত্র, পাটজাত পণ্য, চামড়া পণ্য, চা, ওষুধ, এই রকমের শিল্পজাত পণ্য রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। রপ্তানিমুখী শিল্পজাত পণ্য ছাড়াও দেশে নানান ধরনের শিল্পজাত পণ্য উৎপাদন হয়, যা আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটায়। যেমন নানান ধরনের বাসনপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রসাধনী সামগ্রী, আসবাবপত্র ইত্যাদি। এই জাতীয় শিল্পজাত পণ্য দেশের উৎপাদনের ফলে আমদানি ব্যয় কম হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিমেন্ট, জাহাজ, খাদ্য ও পানীয় এবং হস্তশিল্পের গুরুত্ব ভূমিকা পালন করছে। এই শিল্পজাত পণ্য দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, ফলে একদিকে যেমন এর প্রসার বেড়েছে, অন্যদিকে কর্মসংস্থান, আর্থিক লেনদেনও বেড়েছে। কর্মসংস্থানের ফলে মানুষের জীবনযাপনের মান উন্নতি হয়। শিল্পের প্রসার যত ঘটবে, কর্মসংস্থানও তত বাড়বে। তাই দেশের প্রসারের জন্য আমাদের বিদেশি পণ্য ব্যবহার করতে হবে, দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। দেশি পণ্য কিনে হও ধ্যান্য, এই কথার উদ্ধৃত হতে হবে। এরপর আমাদেরকে দিয়েছে উপরোক্ত অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুরুত্ব লিখি। এখানের মধ্যে বাংলাদেশের শিল্পজাত পণ্যের গুরুত্ব, বৈদেশিক মুদ্রা অর্জন, বাকি আমরা এখানের মধ্যে 4টা লিখব। বাকি 4টা লেখা যায় শিল্পের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি ব্যয় হ্রাস, জীবনযাত্রার মান উন্নয়ন। এভাবে করে এই 4টাও পূরণ করতে পারবে। পরবর্তীতে ঘতে বলেছে নিচের সুমন, নুহা, আরিশা, রোহাদ, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে প্রশ্ন উত্তর লিখি। এখানে আমরা বিবৃতিগুলো পড়ব এবং খালি ঘরে তাদের উত্তরগুলো লিখব। প্রথমে, আমি দোকানে গেলে দেশি জামা কাপড় খুঁজি, এটা বলছে সুমন। আমি দেশি জামা কাপড় কিনবো কারণ এতে করে দেশের অর্থ দেশে থাকবে। আমি কি করব এবং কেন, এটার প্রশ্ন উত্তর আমরা দিলাম। এরপরে, আমি বাজারে গেলে পাটের ব্যাগ ব্যবহার করি, এটা বলছে কে, আরিশা। আমি বাজারে গেলে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করব কারণ এগুলো পরিবেশ বান্ধব। এরপরে, আমি দেশীয় জুতা কিনি ও ব্যবহার করি, এটি বাদল বলছে। আমি সবসময় দেশি তৈরি জুতা কিনবো কারণ দেশের তৈরি জুতা মজবুত এবং সাশ্রয়ী। পরবর্তীতে, আমি বিদেশি জিনিস বেশি পছন্দ করি, এটা নুহা বলছে। আমি দেশি জিনিস পছন্দ করব কারণ দেশি জিনিস আমাদের দেশের সংস্কৃতিকে বহন করে। আমি বিদেশি পণ্য দিয়ে ঘর সাজাতে পছন্দ করি। আমি দেশি পণ্য দিয়ে ঘর সাজাবো কারণ আমাদের দেশীয় পণ্য দেশের মানুষের সৃজনশীলতা বহন করে। আমি দেশি পণ্য কিনে দেশের টাকা দেশে রাখি। আমি সবসময় দেশি পণ্য কিনবো কারণ দেশীয় পণ্য ক্রয় করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। এটার যে অনুশীলন আছে, আমরা অনুশীলন সমাধানটি ধারাবাহিকভাবে দেখব। প্রথমে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, এগুলো আমরা এখন লিখবো। 1 নম্বর হলো বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের ভূমিরূপ কিরকম, আমরা জানি সেটি হলো সমতল ভূমি, বাংলাদেশের অধিকাংশ ভূমি। 2 নম্বর, বাংলাদেশের ভূমি কোন দিকে কিছুটা ঢালু, আমরা জানি
উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু, উত্তর থেকে দক্ষিণ দিকে মানে চট্টগ্রাম অঞ্চলের দিকে কিছুটা ঢালু। 3 নাম্বার, মালামাল পরিবহনে কোন মাধ্যমের পরিবহন খরচ কম? এটা হলো জলপথে পরিবহন খরচ কম। আমরা পণ্য কেনার সময় কোন পণ্যকে প্রাধান্য দেব? আমরা দেশি পণ্যকে প্রাধান্য দিব। এরপরে সত্য হলে পাশে দন্তেশ এবং মিথ্যা হলে পাশে মি আমরা লিখব। 1, কুমিল্লার লালমাই পাহাড় পাহাড়ি ভূমির অন্তর্ভুক্ত, এটা মিথ্যা। 2 নাম্বার, পলিমাটি দ্বারা গঠিত ভূমিকে প্লাবন সমভূমি বলে, এটা সত্য, প্লাবন সমভূমি। 3 নাম্বার, সমভূমির উর্বর মাটি কৃষিকাজের উপযোগী, এটাও সত্য, কৃষিকাজের উপযোগী। 4 নাম্বার, নদীতে বর্জ্য ফেলা স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করা অপরাধ, এটাও সত্য, এগুলা অপরাধ। 3 নাম্বার, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশের সাথে আমরা ডান পাশটা মিল করব। পাহাড়ি ভূমি, এটা হলো বান্দরবন, খাগড়াছড়ি, এগুলো হলো পাহাড়ি ভূমি। সমভূমি হলো ঝালকাঠি এবং ফিরোজপুর, এগুলো হলো সমভূমি। সোপান ভূমি হলো, এটা হলো ময়মনসিংহ এবং টাঙ্গাইল, সোপান ভূমি। তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে দাগায় ফেলতে পারবে, সুন্দর করে এগুলো তোমরা দাগায় লিখে ফেলতে পারবে। এরপরে 4 বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নাম্বার, বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম লেখো। বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম আমরা লিখব। 2 নাম্বার, বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত কোন ধরনের বৃক্ষ জন্মায়, সেটা আমরা লিখব। 3 নাম্বার, সমতল ভূমি কেন বাংলাদেশের কৃষি ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। 4 নম্বরে 3টি শিল্পজাত পণ্যের নাম লেখো। 1 নাম্বার, বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম লেখো। 3টি প্রধান নদ নদীর নাম হলো ব্রহ্মপুত্র, পদ্মা ও যমুনা। 2 নাম্বার, বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত কোন ধরনের বৃক্ষ জন্মায়? বাংলাদেশের সোপান ভূমিতে শালবন বৃক্ষ হলো শালবন, এছাড়াও কড়ই, বহেড়া সহ বিভিন্ন বৈচিত্র্যের উদ্ভিদ জন্মায়। 3 নাম্বার, সমতল ভূমি কেন বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির কর্মকাণ্ডের মূল কেন্দ্র? বাংলাদেশের বিভিন্ন নদ নদী ও এগুলো শাখা প্রশাখা বয়ে এনে পলিমাটি, এই মাটি দ্বারা গঠিত বাংলাদেশের সমতল ভূমি। প্রায় 80% ভূমি সমতল, এখানকার মাটি খুবই উর্বর, এ কারণে সমতল ভূমি দেশের কৃষিভিত্তিক অর্থনীতির কর্মকাণ্ডের মূল কেন্দ্র। 4 নম্বর, 3টি কৃষিজাত পণ্যের নাম। 3টি কৃষিজাত পণ্যের নাম হলো পোশাক ও বস্ত্র, পাটজাত পণ্য ও চামড়া পণ্য। তো এইভাবে করে তোমরা এগুলো আনসার সুন্দর করে লিখে ফেলতে পারবে। বর্ণনামূলক প্রশ্নগুলোর মধ্যে এখানের মধ্যে দেওয়া আছে। 1 নম্বর, আমাদের জীবনে নদ নদীর প্রভাব সম্পর্কে লেখো। 2 নম্বর, নদী দূষণ রোধে আমাদের করণীয় বর্ণনা করো। 3 নম্বর, রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কিভাবে আমাদের জীবন ও জীবিকা উন্নত করে তা লিখো। তো এই বিষয়গুলো এখন আমরা ধারাবাহিকভাবে লিখব। যেমন প্রথমটা আমাদেরকে দিয়েছে এখানে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 নম্বর, আমাদের জীবনে নদ নদীর প্রভাব সম্পর্কে লিখো। বাংলাদেশের প্রধান নদ নদী হলো পুরাতন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনে এইসব নদ নদী এমনভাবে জড়িয়ে আছে, নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের শহর গড়ে উঠেছে। নদ নদী এই দেশের মানুষের মাছের চাহিদা মেটায়। কৃষি কাজে সেচের পানি প্রধানত উৎস হচ্ছে নদ নদী। বর্ষাকালে নদ নদীর বয়ে আনা পলি আমাদের কৃষি জমিকে উর্বর করে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদ নদীর গুরুত্ব অপরিসীম। নদী পথে পণ্য পরিবহন অধিকতর সহজ ও সাশ্রয়ী। নদীকে কেন্দ্র করে কাপ্তাইয়ে স্থাপিত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। তাই বলা যায় আমাদের জীবনে নদ নদীর প্রভাব ব্যাপক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নের মধ্যে নদী দূষণ রোধে আমাদের করণীয় বর্ণনা করো। নদীতে বর্জ্য ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট, দখল করা, এরকম বিভিন্ন উপায়ে নদী দূষণ হয় ও অস্তিত্ব সংকটে পড়ে। এই ক্ষেত্রে নদী দূষণ রোধে আমাদের শিল্পবর্জ্য শোধনাগার তৈরি করতে হবে, মরা নদীকে খনন করতে হবে, নদী রক্ষায় তীর পার বাধাই করতে হবে, নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে, বালু উত্তোলন ও শিল্প কারখানার বর্জ্য নদীতে নির্গমন বন্ধ করতে হবে, মৎস্য সম্পদের আবাস ও বংশবৃদ্ধি যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বর্জ্য ব্যবস্থাপনাগার তৈরি করতে হবে। সর্বোপরি আমাদের সবাইকে সচেতন হতে হবে। তো এই বিষয়গুলো আমরা ভালো করে দেখব। 3 নম্বর প্রশ্নটা দেখি। 3-এ রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কিভাবে আমাদের জীবন ও জীবিকাকে উন্নত করে তা লেখো। বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্পজাত পণ্য হলো পোশাক ও বস্ত্র, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চা ও ঔষধ। এই ধরনের শিল্পজাত পণ্য রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিমেন্ট, জাহাজ, খাদ্য ও পানীয় এবং হস্তশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এইসব পণ্যের দেশ ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, ফলে একদিকে যেমন শিল্পের প্রসার বেড়েছে, অন্যদিকে কর্মসংস্থান ও আর্থিক লেনদেন বেড়েছে। কর্মসংস্থানের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই বলা যায় রপ্তানিমুখী শিল্পজাত পণ্য এমনভাবে আমাদের জীবন ও জীবিকা উন্নত করে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এভাবে ধারাবাহিকভাবে লিখে ফেলবে।